হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং অলসো। আমরা সকালবেলা ছুটির দিনে কথা বলতে বসেছি তাই তাই এবং আমরা প্ল্যান করিনি কি নিয়ে কথা বলবো, একদমই কথা বলতে বলতে উঠে আসবে এবং আমাদের আড্ডাটা বোধ হয় আমরা চেষ্টা করব আমাদের আড্ডাটা যখন বন্ধুদের কাছে যাচ্ছে তখন সেখানে কিছু মেসেজে যাবে। হ্যাঁ একদমই তাই, কারণ আমাদের আড্ডাটা, আমাদের ঘরের আড্ডাটা যখন বাইরে আনছি সেখানে তো শুধু শুধু ভিতরের কথাগুলো বাইরে বলবো না, তার মানে কিছু উদ্দেশ্য আছে। দেখা যাক আমরা কতদূর যেতে পারি। যেহেতু ছুটির দিন নিয়ে কথা হলো, ছুটির দিনটা বেসিক্যালি কিভাবে কাটাও, কি করে কাটে? সব থেকে বেশি কাজ করে কাটে ছুটির দিন। মানে আমার কাছে আলাদা করে ছুটির দিনটা ছুটির দিন নয়। তার একটা বড় কারণ হচ্ছে, হ্যাঁ 10টা 5টা অফিসের ছুটিটা থাকে, দুটো ছুটির দিন সপ্তাহে, কিন্তু আমি নিজে অনেকগুলো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি, প্লাস আমি একা যাপন করি। মানে আমি এটা বারবার বলি যে একা থাকাটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়। মানে আমি একাকিত্বে ফিল করি, থাকি না, আমি একা থাকি। এবং একা মানুষের তো প্রচুর কাজ থাকে ছুটির দিন। সারা সপ্তাহের কাজ থাকে, নিজের পড়াশোনার কাজ থাকে, নিজেকে একটু আপডেট রাখতে হয়, তার জন্য একটু পড়াশোনা করতে হয়, নিজের একটু আধটু লেখালেখির কাজ থাকে, একদম শরীরচর্চা থাকে, রূপচর্চা থাকে, সবই থাকে। এই যে লেখালেখির কথাটা বললে, এখান থেকেই আসি। রিসেন্টলি তোমার একটা বইও বেরিয়েছে এবং সেটারও আবার ইংরেজি সংস্করণ বেরোচ্ছে তার মধ্যেই। এই বইটা নিয়ে একটু গল্পটা শুনতে চাই, যে এটা কিভাবে শুরু হলো, জার্নিটা কেমন ছিল? বইটার জার্নির থেকে মজার কথা, বইটার বিষয়বস্তুটা একটু আমার আগে বলা দরকার মনে হয়, লোকের জানা দরকার। বই নিয়ে যখন কথা বলছি, সেটা যে বিষয়গুলো নিয়ে কথা খুব কম বলা হয়। আমরা জানি পশ্চিমবঙ্গের কুয়ার আন্দোলন, বা যেটাকে আমরা সাদাবাটা লোকজন এলজিবিটি আন্দোলন বলি, সেটা শুরু হয়েছিল যখন থেকে, সেই সময় থেকে আজ পর্যন্ত, মানে 377 যখন ছিল আর আজ যখন রদবদল প্লাস নতুন ভারতীয় দণ্ডবিধিতে সেটা নেইও প্রায়। কারণ ওই পিনাল কোডের বস্তুগুলোই ক্রমশ অনেক কিছু অ্যাবলিউজড হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সময়ের যে গল্পগুলো, মানে আজকে তো কোথাও রেইনবো, মানে আমার গলাতেও একটা রেইনবো আছে, মানে এটা যদি আমার পছন্দের জিনিস বলে আছে, কিন্তু এই রেইনবো বা রামধনুটা কোথাও গিয়ে দাঁড়িয়ে গেছে কর্পোরেট ওয়ার্ল্ডের বিজনেসের জন্য। প্রাইড মান্থ যদি বলি, জুন মাস, তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা নিয়ে কেউ কথা বলে না। একদমই তাই। আজকে সে প্রাইড মান্থ পশ্চিমবঙ্গের লোকজন কোথাও ডিসেম্বরে বা পালন করেন, এবং বিভিন্ন জায়গায় প্রাইড ওয়াক হয়, সারা ভারতবর্ষ জুড়েই প্রাইড ওয়াক হয়। এবং প্রাইড ওয়াকের একটা উদ্দেশ্য ছিল যে ভিজিবিলিটি তৈরি করা, কিন্তু তার পাশাপাশি যে কারণে প্রাইড মান্থ, যেখান থেকে কলকাতা প্রাইড ওয়াক শুরু হয়েছিল জুন মাসে, এবং সেই জার্নিগুলো, এবং আমিও প্রায় অনেকটা ডাইনোসর যুগের মানুষ, তো সেই যে গল্পগুলোকে কোথাও বাংলায় কোনো ডকুমেন্টেশন নেই। আচ্ছা। এবং পাশাপাশি দুটো জিনিস, এইচআইভি আন্দোলন, মানে আজকে যতদিন 377 ছিল, এলজিবিটি আন্দোলনের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা ছিল যে এইচআইভি প্রোগ্রাম আসাটা। যেহেতু হোমোসেক্সুয়াল মেল বা ট্রান্সজেন্ডার, সেই সময় দুটোকে আলাদা করা হতো না, এদের একটা রিস্কের জায়গা আছে, এবং তাদেরকে কন্ডম প্রমোশন এবং ইন্টারভেনশনের আওতায় আনার একটা প্রোগ্রাম বা কর্মযজ্ঞ তৈরি হচ্ছিল বা হয়েছিল, সেহেতু সেই বিষয়টাকে নিয়ে কোথাও কুয়ার আন্দোলন মিলেমিশে যাচ্ছিল। কেন, কুয়ার মুভমেন্টের অনেক কিছু ফান্ডিং নির্ভর হয়ে গিয়েছিল। এবার আজকের যে মানুষজন, আজকের যে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু এই পুরো জার্নিটা জানে না কোন জায়গা থেকে। এবারে আমি শুধু এই দুটো তিনটে গল্প বলছি এটা নয়, এর পাশাপাশি না, আমি চাইবো তুমি যদি একটুখানি ইলাবোরেটলি ওই হিস্ট্রিটা আমাদের সামনে আমি বলছি যে কেমন ছিল ওই দিনগুলো। মানে এখন ক্রুজিং পয়েন্ট বলতে আমরা যেটা বুঝি, তখন ক্রুজিং পয়েন্ট আলাদা ছিল। আজকে ইন্টারনেটের দৌলতে মানুষজন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে সেখান থেকে ডেটিং অ্যাপসগুলো নির্ভর একটা জীবনযাত্রা তৈরি হয়েছে। আমরা এখন অনেক বেশি ভার্চুয়াল মোডে চলছি। কিন্তু যখন আমরা ছোট ছিলাম সেই সময় মানুষগুলো কিভাবে, মানে এরকম তো নয় হঠাৎ করে কুয়ার মানুষজন
আলটপকা টপকে গেল, মানুষজন তো ছিল, হ্যাঁ আমাদের আগেও ছিল, এখনো রয়েছে। এবার এখন হয়তো সেলিব্রেশনটা বেড়েছে লোকজনের, কিন্তু সেই সেলিব্রেশনের কারণে কিছু ভুল তথ্যও যাচ্ছে, ভুল মেসেজও যাচ্ছে। লোকে মনে করে যে কুয়ার মানুষ মানেই বোধ হয় আইদার প্রচুর রং চং মেখে রাস্তায় ওই প্রাইড ওয়াকে হাঁটবে, অথবা মোড়ের মাথায় ঠিকরি মারবে বা তালি মারবে। আসলে যে কুয়ার মানুষ মানে, কুয়ার শব্দ, আমি কুয়ার বারবার বলছি, মজাটা হচ্ছে কুয়ারের কোনো বাংলা প্রতিশব্দ সেই অর্থে নেই। প্রতিশব্দটা খুব মানে মজাদার, সেটা হচ্ছে অদ্ভুত। এবার এই অদ্ভুত মানে তো নতুন যৌবনের দূত, তাদের অ্যাকসেপ্ট করতে না পারাটার গন্ডগোল। এবং অদ্ভুত মানে কিন্তু তাদের জীবন চর্চায় তারা অদ্ভুত নয়, তাদের জীবন চর্যায়ও তারা অদ্ভুত নয়। আমরা না জেনে না বুঝে তাদের অদ্ভুত করে তাদের রাজনীতি তৈরি করছি। তো এই যে গল্পটা ছিল, এবং প্রচুর মানুষজন, বাড়ির লোকের অ্যাকসেপ্টেন্স ছিল না, সমাজের অ্যাকসেপ্টেন্স আজও নেই, আজও খুব কম লোক পান সেটা, কিন্তু তারপরও সেই যা যা ছিল সেখানে প্রচুর লোকজনকে আমরা হারিয়েওছি। এই পুরো ইতিহাসটা, মানে এই 20 বছরের যে জার্নিটা, সেটা আমার মনে হচ্ছিল বাংলায় কোনো ডকুমেন্ট নেই, এবং সেটা ডকুমেন্ট করা দরকার। এবং যেহেতু আমি এই কুয়ার আন্দোলনের সঙ্গে একেবারে প্রথম দিন থেকেই প্রায় জড়িয়ে, নিজের বয়স বাড়ার সাথে সাথে নিজেকে বোঝার জায়গা দিয়ে, আমার কিছু বন্ধুদের দাবি ছিল যে এইটা নিয়ে বাংলায় আমি কেন কিছু লিখছি না। তো সেখান থেকে যখন আমাদের কোভিড সময়কালে স্ট্রিক্ট লকডাউন শুরু হলো, একদম ইন দ্যাট টাইম আমাদের সকলেরই মনে হচ্ছিল যে কি করব, আমরা কালকের দিনটা উঠবো কিনা, ঘুম থেকে উঠবো কিনা, এই যে ভাবনা চিন্তাগুলো চলছিল আমাদের, সেখান থেকে আমারও হচ্ছিল, আমার বন্ধুদেরও হচ্ছিল। এবং আমার খুব ক্লোজড ওয়ান, যার যে অন্য একটি শহরে থাকতো, আমি একটি অন্য শহরে থাকতাম, দুজনের প্রচণ্ড বাদ বিতণ্ডা হয়। এবং সেখান থেকে কোনো একদিন সে আমায় কিছু বাজে কথা বলে, যেটাতে আমার মনে হয় আমায় সে বোঝে না। মানে এটা তো আমরা সম্পর্কের ভেতর দিয়ে যেতে সবাই বুঝি যে আমাকে বোঝে না, আমাকে জানে না। এবং সেই আমাকে বোঝে না করতে গিয়ে মানে তুমি আমায় ভুল বলছো এটা প্রমাণ করার জন্য তাকে কিছু বড় বড় মেসেজ লেখা হয়, এবং বেশ কয়েকটা মেসেজে সে রিপ্লাই দেন এবং খোঁচা মারে, তাতে আরো রাগ বাড়ে, আরো লেখা হয়। এবং একদিন সে আমাকে হঠাৎ করে বলে, লেখো লেখো, ভালো লেখা হচ্ছে, এই তো লেখা এবার বেরোচ্ছে। আমি খুব অবাক হই। দেন সেখান থেকে সে কম্পাইল করতে শুরু করে, এবং লকডাউন শেষে দেখা যায় সেটা বেশ একটা ভালো ডকুমেন্টস তৈরি হয়েছে। এবং তারপর আমরা ভেবেছিলাম যে এটা রাখবো। এবং লকডাউন শেষ হয়ে যাওয়ার পর তখনও আমাদের বারবার মনে হচ্ছিল কিছু একটা মানে এবার আমাদের সকলেরই ওই দাগ কেটে রেখে যাওয়ার মতো একটা ইচ্ছে করছিল, যে আমরা তো জানি না কি কবে বাঁচবো, মরে গেলে কি হবে সেটাও জানি না, কিন্তু তবুও কিছু ইচ্ছে। এবং এই যখন গল্পটা হলো, এবং আমার মা তখন বেঁচে, এবং আমার মায়ের ক্ষেত্রে একটা জিনিস বলার জায়গা, যে ভারতবর্ষের 19 জন বাবা মা 377 রদবদলের দাবিতে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দায়ের করেছিলেন। এই 19 জন বাবা মায়ের মধ্যে আমার মা একজন। পশ্চিমবঙ্গ থেকে 5 জন বাবা মা করেছিলেন, তার মধ্যে আমার মা একজন। এবং মা নেই, মজাটা হচ্ছে মা আমার সঙ্গে সর্বক্ষণ আছে, কিন্তু কোথাও ওই যে মা যখন ছিল কোভিডের সময়তে, মা তখনও বেঁচে, এবং এই লেখালেখির গল্পটা মা একটু একটু জানছে। আচ্ছা, মাকে পড়াচ্ছি, কারণ আমার প্রথম পাঠক মা, আমার সেই বন্ধু ছাড়া যদি বলি। এবং মা যখন মারা গেলেন, এবং তারপর আস্তে আস্তে আমার খুব কাছের লোকজনও মারা যাচ্ছেন, মানে বয়স তো সবারই হচ্ছে, এবং কোভিড কেটে গেছে, কোভিডের পরে বয়সজনিত কারণে বিভিন্ন কারণে লোকজনকে আমি হারাচ্ছি। তখন এবার আমার মনে হয় এটা বই হয়ে বেরোনো দরকার, কারণ আমি যাদেরকে উৎসর্গ করতে, যাদের জন্য চাই, তারা কেউ আর আমার সঙ্গে থাকছে না। এবং আমার ভীষণ মনে হচ্ছে আমি কি দেখে যেতে পারবো, এটা বই হয়ে আসছে, এটা আমারও মনে হচ্ছে। ইন দ্যাট টাইম আমি ব্লগে লেখা শুরু করলাম, একটি প্রথিতযশা পাবলিকেশন হাউস আছে, তাদের ব্লগে। সেখান থেকে সেটা সোশ্যাল মিডিয়াতে তার লেখালেখিগুলো আসছিল। ইন দ্যাট টাইম আমার পাবলিশার্স তিনি আমাকে যোগাযোগ করেন, তারা এটাকে বই হিসেবে বার করতে চান। আচ্ছা, এই হচ্ছে বইয়ের ইতিহাস, বইটার ইতিহাস এটা। এবং বইটার মজাটা হচ্ছে, বইটা আমি একেবারে বলি না এটা আমার কোথাও নিজের আত্মজীবনী, আমি বলি এটা আমাদের কথা। তার কারণ
কুয়ার মানুষজন, এইচআইভি পজিটিভ মানুষজন, এই যে দাগিয়ে দেওয়ার গল্পগুলো, আমার বই পড়লেই দাগটা আসবে না। আচ্ছা, আমি জানি আমার বই পড়লে, আমি আজকে জানি, মানে এই 2 বছর বইটা পাবলিশ হয়ে যাওয়ার পর জানি, তার আগে জানতাম না সত্যি সত্যি। বহু মানুষ ফিডব্যাক দিয়েছেন, তথাকথিত বিয়ন্ড দ্য লাইন, যারা কুয়ার নন, যারা এইচআইভি পজিটিভ নন, যারা কারোর বাবা মা, যারা কারোর বন্ধু, কারোর দিদি, কারোর বৌদি, বা লিঙ্গ বর্ণ নির্বিশেষে আমার যে পাঠককুল আছেন, তাদের অনেকেই বলেছেন এই বইটা তো কোথাও মনে হচ্ছে না আলাদা করে কিছু পড়ছে, এটা মনে হচ্ছে তো আমার কথা বলছেন আপনি। আচ্ছা আচ্ছা, এই ফিডব্যাকটা আমি পেয়েছি। মানে তাদের বহু লোকে মনে করেছেন আমার ছোটবেলা, আমার প্রেমে পড়া, তাদের প্রেমে পড়া, তাদের প্রেম ভাঙারই গল্প তারা শুনছেন বা পড়ছেন। আচ্ছা, এই রিলেট করাটা এটা বইটাতে হয়েছে, এবং বইটাতে কোথাও আজকে 18 বছর ধরে আমি এইচআইভি যাপন করছি। 2006 সালে আমি ডায়াগনোজড হয়েছি এইচআইভি পজিটিভ। সেই জার্নিটার গল্প কিছুটা আছে আচ্ছা, এই বইটার মধ্যে, ওকে। মানে যার ফলে আমার মনে হয় এই বইটা, মানে আমার সঙ্গে পডকাস্ট করা, আমার সঙ্গে কথা বলা, বইটা পড়া, সবটাই বোধহয় আমাকে জানা নয়, আমার মতো মানুষজনকে জানে, এবং আমার মতো মানুষজন যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, করেন, সমাজ তাদেরকে মেনে নেয়। সমাজ মেনে নেয় বলবো না, সমাজকে মেনে নিতে গেলে নিজেকেও কিছু রেসপন্সিবিলিটি নিতে হয়। মানে আমরা যতবার রাইটের কথা বলি, আমার মনে হয় রাইটস এর কথা বললে আমাদের নিজেদের রেসপন্সিবিলিটির কথাটা বলা জরুরি বা ভাবা জরুরি। তো সেখান থেকে এই জায়গাটা আমি আজকে নিজের জীবন যাপনে তৈরি করে ফেলেছি, এবং আমার মনে হয় এটা বহু মানুষজনকে একটা দিক দেখায় যে হ্যাঁ, অন্যরকম মানুষ, হ্যাঁ, অন্যরকম সুস্থতার বাইরের মানুষ। আমি অসুস্থ একেবারেই বলবো না নিজেকে, কারণ আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে না, এবং কোভিড ছাড়া এই 18 বছরে খুব বড় শরীর খারাপ আমার হয়নি। তার মানে এইচআইভি নিয়ে 18 বছরও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো এই যে জায়গাগুলো এসেছে বারবার করে, এটা শুধু বই না, আমরা কথা বলতে বলতেও দেখবো, তো সেইটা মিলেমিশে এক হয়ে গেছে। এবং সাম্প্রতিক বইটার ইংরাজি ভার্সন বেরোচ্ছে এবছর বইমেলায়। এটা 2022-এ বেরিয়েছিল বাংলাটা, এবারে 2 বছর বাদে এসে ইংরাজি ভার্সনটা বেরোচ্ছে। অলরেডি লন্ডন থেকে ইবুক প্রথমে পাবলিশড হয়েছিল প্রাইড মান্থে, এবং সেটার হার্ড কপি এবছর অলরেডি পাওয়া তৈরি হয়ে গেছে, বিভিন্ন জেলা বইমেলাগুলোতে অলরেডি পাওয়া যাচ্ছে, এবং আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও সেটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেই একটা বিষয় আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছিল যে প্রাইড মান্থের যে হিস্ট্রিটা, কেনই প্রাইড মান্থ, কেন আমরা এই মুভমেন্টের সঙ্গে জড়িত। এখন হালে হয়তো সেই জিনিসগুলোর মধ্যে রংচটা জামা কাপড় পরে ঘুরে বেড়ানো বা নিজেকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে বের করা, এই যে একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনটার মধ্যে অনেকে আবার এটার মধ্যেও প্রশ্ন করছে। আমরা তো প্রশ্ন করি খুবই জাজমেন্টাল, সবকিছুর মধ্যেই আমাদের একটা কিছু থেকে যায়, কিন্তু তোমরা যারা অনেক দিন ধরে সেই পুরোনোটাও দেখেছো এবং এখনটাও দেখছো, তোমরা হয়তো সেটাকে ভালোভাবে ক্লাসিফিকেশন করতে পারবে যে কেন এই পরিবর্তনটা। কারণ কি আমরা তো সবসময় একটা বিবর্তনের মধ্য দিয়ে যাই, সেই ধরো বাদর থেকে মানুষ হয়ে ওঠার যে গল্পটা আমরা জানি, সেই রকম ভাবেই চলছে ব্যাপারগুলো। একটু যদি বলো বুঝি। প্রথমে আমি ক্লাসিফিকেশনে যাব না, ওকে। ক্লাসিফাইড করতে আমার প্রবল আপত্তি আছে। তার একটা বড় কারণ, প্রাইড মানে কোথাও তো গর্ব, একদম একদম, আমি যা আমি তাই। এবারে যে জায়গাটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে, যে মানুষগুলো প্রতিদিন র্যাম্পে হাঁটেন, তারা কি র্যাম্পের জীবনযাপন ব্যক্তিগত জীবনে করেন? সেটা তো সেম যদি বলি, আজকে দুর্গাপুজোর দিন বা কোনো উৎসবের দিন আমরা যেরকম ভাবে সাজগোজ করি, সেটা করি না প্রতিদিন, একদমই। বা কোনো পার্টিতে, বিয়ে বাড়িতে গেলে করি না। তো এই মানুষগুলো প্রাইডের জায়গা থেকে, সেখান থেকে এই সাজগোজ করেন, অদ্ভুত আচরণ বলে যেটাকে সমাজ মনে করে সেটা করেন। খুব আমি এই অদ্ভুতের জায়গায় গল্প বলছি না, আমরা প্রথম থেকেই অদ্ভুত। আসলে অদ্ভুত শব্দটা মজা আছে, যা আমরা জানি না, যা আমরা বুঝি না, তাকে আমরা অদ্ভুত বলে দাঁড়িয়ে দিই। গল্পের ইতিহাসটা অন্য, গল্পের ইতিহাসটা কেন জুন মাস, কেন প্রাইড মান্থ, সেটা দেখতে গেলে আমাদের অনেকগুলো বছর ফেরত যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেছে, তার পরে পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে
যখন বিভিন্ন সোশিও পলিটিক্যাল জায়গাগুলো বাড়তে শুরু করছে, সেখানে ধর্মের রাজনীতিও আছে, সেখানে অন্যরকম রাজনীতিও আছে, সেই সময় শহরটা নিউ ইয়র্ক। এখানে স্টোনওয়াল বলে একটি পানশালা ছিল। মজাটা হচ্ছে এই সময় যখন বিভিন্ন লোকের ব্যক্তিগত জীবনেও কোথাও নজরদারি চালানো হচ্ছে, সোজা কথায়, সেই সময়ের সিচুয়েশনে এই বাপে ধারানো মায়ে খেদানো ছেলেপুলের দল, তার সঙ্গে সঙ্গে যৌনকর্মী মানুষজন, তার সঙ্গে সঙ্গে এলজিবিটি সম্প্রদায়ের মানুষ, তারা অনেকেই এই পাবডায় জমা হতেন। এবং এই জমায়েত হওয়াটাকে একটা সময় রাষ্ট্র খুব ভালো চোখে দেখছিল না, এবং সেখান থেকে রাষ্ট্র সেখানে কোথাও পুলিশিং শুরু করেন, এবং সেখান থেকে পুলিশি অত্যাচারের সম্মুখীন এবং মানুষজন, এবং মাঝে মাঝেই সেখানে যেটা হয়, এই সমস্ত জায়গায় রাষ্ট্রের দাদাগিরি তো চলে, এবং কখনো কখনো পুলিশ রেড করতো, কখনো কখনো টাকার বিনিময়ে ছেড়ে দিত, এই সমস্ত কিছু হচ্ছিল। একটা সময় মানুষজন এই পুলিশি বর্বরতার, যেটাকে বলছি আমি, বা এই তোলাবাজি যেটা বলছি, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এবং এই রুখে দাঁড়ানোটা কোথাও গিয়ে রাষ্ট্র মানতে পারে না, এবং সেখান থেকে এই জমায়েতের, এটা 1968 সাল, যতদূর মনে পড়ছে, আমি সালটা খুব বেশি এদিক ওদিক হতে পারে, এটা 68 সালের ঘটনা খুব সম্ভবত। গ্রিনিচ শহরের স্টোনওয়াল বলে পানশালা, সেখানে এই ধরনের পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মানুষজন যখন রুখে দাঁড়ায়, পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন মানুষজন প্রোটেস্টে আরো বেশি করে বসেন এবং বিভিন্নভাবে সাড়া পড়ে বিষয়টা নিয়ে। তার পরের বছর 1969 সাল থেকে ওই অঞ্চলের মানুষজন, যারা এই পাবডাতে গিয়েছিলেন বা যে ধরনের মানুষজন ছিলেন, তারা সকলে মিলে প্রথম প্রাইড ওয়াক করেন তাদের নিজেদের অধিকারের দাবিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই 1969 সালে স্টোনওয়াল, মানে 1968 সালে স্টোনওয়াল রায়েট, এবং সেই রায়েটকে কেন্দ্র করে প্রথম 1969 সালের যে প্রাইড ওয়াক, সেটা শুরু হয়, এবং সেটা তারপরে বিদেশেই হচ্ছিল। কলকাতার গল্পটা, মানে অনেক সময় আমরা মজা করে খুব বলি যে যা ভাবে বাংলা তা ভাবে বিশ্ব, বা তা ভাবে ভারত, এরকম একটা গল্প আমরা বলি। এই ট্যাগলাইনের মতো কলকাতায় প্রথম 98 খুব সম্ভবত প্রথম প্রাইড ওয়াক চালু হয়। সেটা ফ্রেন্ডশিপ ওয়াক ছিল, সেখানে 10 থেকে 12 জন মানুষ, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, তারা হেঁটেছিলেন। আচ্ছা, প্রথমবার তাদের ভালোবাসার দাবিতে বা তাগিদে। তারপর থেকে কলকাতায় বেশ কিছু বছর প্রাইড ওয়াক হয়ে এসেছে জুন মাসে, এবং প্রথম দিকে এই মানুষজন নিজেরা করছিলেন, তারপর কিছু কিছু সংগঠন মিলে এই প্রাইড ওয়াক শুরু করতেন। যে কোনো ওয়াক, যে কোনো সংঘবদ্ধ ওয়াক এবং আইন মেনে ওয়াক যদি করতে হয়, কোনো জমায়েত করতে হয়, তাহলে সেখানে কিছু নিয়ম কানুন থাকে। সেই নিয়ম কানুনগুলো মানতে গেলে কিছু পারমিশনও লাগে, এবং সেখানে কিছু সংগঠনের দরকার পড়ে। সেই জায়গা থেকে কলকাতা প্রাইড ওয়াকে কিছু সংগঠক হিসেবে কাজ করেন। পরবর্তীকালে কলকাতা রেইনবো প্রাইড ওয়াক বলে একটি সংগঠন তৈরি হয়, এবং তারা কিছুদিন করে, এবং আস্তে 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 বিভিন্ন জোন, বিভিন্ন রকম ভাবে, এবং আজকে তো আরো অনেক কিছু হয়। আমার আজকে কি হয়, কালকে কি ছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলে গেলে চলবে না। বারবার আমার বন্ধুদের জন্য এবং সকলের জন্য বলা, নিশ্চয়ই আমার গর্ব, নিশ্চয়ই আমি আমার সেক্সুয়ালিটি, আমার ভালোবাসা, আমার সবকিছু নিয়ে আমি গর্বিত, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে এমন কোনো আচরণ করব না যাতে করে লোকে কালকে আমাদের যেটুকু পেয়েছি সেটুকু আবার বন্ধ করে দিতে চায়। মানে বহু কাঠখড় পুড়িয়ে, বহু যন্ত্রণার ভিতর দিয়ে 377 রদবদলের জায়গাটা এসেছে। এই কারণে বলছি, আমি আমার বইয়েতেও লিখেছি হয়তোবা, মানে আমার মনে আছে 2005 সালে একটি বইমেলায়, একটি জেলার বইমেলায় একটি সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম সেই সময়, এলজিবিটি সম্পর্কিত এবং তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল হেলথ রিলেটেড
কিছু বইপত্র, যে বইগুলো কিন্তু বাজারে পাওয়া যায় এবং একেবারেই চটি বই নয়, এটা বলার দরকার। কারণ লোকজন ভীষণভাবে মনে করে আমরা তো যৌনতা নিয়েই বাঁচি। না, এটা আমার খুব বলা দরকার মনে হলো যে এই বইগুলোর ভিতরে থটস অফ ফাউন্ডেশন বলে একটি সংগঠন কলকাতায় আছে, যারা কৌতূহলী বলে একটি বই বার করেছিল, যে বইটির মধ্যে বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মানে বিভিন্ন প্রশ্নোত্তর, এবং সেটা খুব ভালো সেক্সুয়াল হেলথের বই বলা যায়, একেবারে স্কুল পাঠ্য বই। আজকে জীবনশৈলী নিয়ে বহু লোক রেড়ে করে ওঠেন, কিন্তু আমার মনে হয় সেটা খুব জরুরি। এবং এটা এই কারণে আরো বলবো জরুরি, এই যে জীবনশৈলীর শিক্ষা বা কোথাও সেক্স এডুকেশন মানে কিন্তু কোথাও সেক্স কেমন ভাবে করবো সেটা নয়, নিজের যে যে সমস্ত ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা সেগুলো থেকে বেরোবে এবং নিজেকে কি করে ভালো রাখবো সেটাও। আমার মনে হয় সেটা যদি তখন থাকতো আমি এইচআইভি ইনফেক্টেড হতাম না। মানে এটা খুব মজার কথা, মানে আমরা তো বহু মানুষজন, আমার এইচআইভি ইনফেকশনের গল্পের অন্য গল্প আছে, সেটা আমি বলছি, মানে হয়তো কথা বলতে বলতে বলবো, কিন্তু মজাটা হচ্ছে বহু মানুষজন তো মনে করেন যে কন্ডম শুধুমাত্র গর্ভনিরোধক হিসেবে ব্যবহার হয়, কন্ডম যে কোথাও যৌন রোগ নিরোধক বা এইচআইভি কে আটকাতে পারে এটা নিয়ে তো কথা কম হতো একটা সময়। আজকে এইচআইভি প্রোগ্রামের কারণে অনেক বেশি হয়। আমি 2006 সালে ডায়াগনোস্ট হয়েছি এবং আমার জীবন চর্চা তো আমি নিজে ছাড়া কেউ বলতে পারবেন। সেখান থেকে বলি 2000 সাল নাগাদ হয়তো আমি যে ধরনের রিস্ক বিহেভিয়ার করতাম বা প্র্যাকটিস করতাম, সেখানে আমার ইনফেকশনটা এসেছে। তো 2000 সাল মানে আমার তখন 20 বছর বয়স, এবং আজ থেকে 24 বছর আগে। বিষয়টা এখানে বলছি যে 20 বছরের একজন মানুষ যদি সে নিজেকে প্রোটেক্ট করতে পারে বা জানে এইটা প্রোটেকশন মেথড, তার কাছে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় জিনিসটা ব্যবহার করা। একদমই তাই। এবং অ্যাভেলেবিলিটি অ্যাক্সেসিবিলিটির প্রশ্নগুলো আমি পরে যাব। আজও বহু মানুষ কন্ডম কিন্তু শুধুমাত্র গর্ভনিরোধক হিসেবেই ভাবেন, আজও বহু মানুষ ভাবেন। এটা কিন্তু ঘাটতি, ভাবনার ঘাটতি। আমরা যদি যৌন রোগ থেকে বাঁচতে চাই, আমরা যদি এইচআইভি থেকে বাঁচতে চাই, আমরা যদি হেপাটাইটিস বি-সি থেকেও বাঁচতে চাই, তাহলে কন্ডম ব্যবহারটা ভীষণভাবে জরুরি। সেটা কিন্তু আমরা ভুলে যাই। এবং যতই আমাদের দেশে মজাটা হচ্ছে 18 বছর বয়সে ভোট দেয়া যায়, 18 বছর বয়সে আমাদের প্রাপ্তবয়স্ক বলে, কিন্তু ছেলেদের বিয়ের বয়স তারপরে 21। মজাটা হচ্ছে যে ছেলেটা ভোট দিতে পারে সে তার জীবনসঙ্গী নির্বাচন করবে কিভাবে সেটা নিয়ে লোকজন মানে মরাল পুলিশিং করেন। তার থেকেও এটা তো বোধ হয় যারা এই আলোচনাটা শুনছেন বা আমরা প্রত্যেকের জীবন দিয়ে জানি, আমাদের প্রত্যেকের জীবনের মানে এক্সপেরিমেন্টের বয়সটা বোধহয় 18-র অনেক আগে। আমরা বয়ঃসন্ধিকালে যখন একে অন্যকে বুঝতে পারি না, একে অন্যকে জানি না, তখন আমরা যে ধরনের রিস্ক বিহেভিয়ার, যে ধরনের অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ি, সেই সময় যদি তথ্যগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে অন্তত নিজেকে প্রোটেক্ট করা যায়। হ্যাঁ, একদমই সত্যি কথা, নিজেকে ভালো রাখা যায়। আমি বলছি না যে এইচআইভি নিয়ে ভালো থাকা যায় না, আমি নিশ্চয়ই এইচআইভি নিয়ে ভালো থাকার পক্ষে, কিন্তু এইচআইভি নিয়ে ভালো থাকার তুলনায় এইচআইভি প্রতিরোধ করাটা তো অনেক বেশি জরুরি। হ্যাঁ, যার এইচআইভি এসে গেছে সে কি করে ভালো থাকবে সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি বা কথা বলছি, কিন্তু তার আগে তো আমার যাতে এইচআইভি না আসে। একদমই তাই, একদমই তাই। কেন একটা শরীরের অসুবিধা আমি কেন জোর করে ডেকে আনি? তারপরেও যেটাই মানে কুয়ার কমিউনিটির ক্ষেত্রে যেটা হয় সেটা মানে ভীষণভাবে হয়, আমি নিজে দেখেছি, আজও দেখতে পাই। এখানে যেহেতু সেলফ এস্টিম মানুষজনদের কম, মানুষজন নিজেদের ভালোবাসা, মানে আজকে তবু মানুষজন কথা বলতে পারেন, তাও শহরাঞ্চল বা মফস্বলের লোকজন। আমার মনে হয় না সমস্ত রাজ্যের সমস্ত জেলার মানুষজন সেটা বলতে পারেন। এবং তারা বিভিন্নভাবেই তাদের প্রেম ভাঙে, প্রেমে পড়েন, তাদের শারীরিকভাবে তারা মলেস্টেটেড হন, তাদের অনেক রকম শারীরিক নির্যাতনের সম্মুখীন হতে হয়। একদম সবকিছুর ভিতর দিয়ে গিয়ে যদি বলি, সেখান থেকে মানুষজন নিজেকে নিয়ে ভাবা, নিজেকে প্রোটেক্ট করা, সেই জায়গাটা নিয়ে কথা বলাটাও খুব জরুরি। মানে কোথাও বারবার করে ওরা আমরা করে দেওয়াটার যে রাজনীতিটা চলে, যে এটা তো ওদের প্রবলেম, এখানে আমরাও তো সোসাইটিতেই রয়েছি। এবং
অল্প বয়সে হয়তো যে মানুষটা আমার সঙ্গে বিছানায় যাচ্ছেন তিনি মেবি আমি বলছি না সবাই, বাইসেক্সুয়াল মানুষ হতে পারেন, তিনি মেবি বয়সে বড় হতে পারেন, আরো অনেক কিছু হতে পারেন। তো তথ্যগুলো জানার তো খুব জরুরি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে। এবং আমার নিজের জীবনের যৌন অভিজ্ঞতা প্রথম হয়েছে আমার 12 বছর বয়সে। আচ্ছা, যেখানে ভাবে যে কারোর সঙ্গে হয়েছে আমি সেটা নিয়ে কথা বলছি না, বা সেই পিরিয়ডগুলোতে আমি যেতে চাইছি। এবং সব থেকে মজার কথা, সেটা অবশ্যই আমার কনসেন্ট নিয়ে নয় এবং আমার ওপর শারীরিক অত্যাচারী আমি আজও সেটা মনে করি, বাট সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না এই মুহূর্তে। আর সেটা ভাবতে গেলে আমার একটা ট্রমা আসে। তো সেগুলো যদি ছেড়ে দিই, তারপরেও তো এই কুয়ার মানুষজনের ক্ষেত্রে যেহেতু সামাজিকভাবে স্বীকৃতির জায়গাটার অভাব রয়েছে, বহু মানুষজন সামাজিক যে ফ্রেম অফ রেফারেন্স, সেই ফ্রেম অফ রেফারেন্স থেকে নিজেদের সম্পর্ককে দেখেন। এবারে আমি আমার বয়ফ্রেন্ড বা সে আমার বিবাহিত স্বামী, তাহলে তার সাথে কন্ডম ব্যবহার করব কেন, এই বোধটাও আসে। একদমই। এবং আমি যেমন চাই না আমার পার্টনারও সেটা চায় না, এই গল্পটা চলতে থাকে। কিন্তু মজাটা হচ্ছে এই স্বামী তো সারা জীবনের স্বামী হন না আমাদের ক্ষেত্রে। বিভিন্ন কারণে সম্পর্ক ভাঙে, হেটারোনর্মেটিভ সম্পর্ক ভাঙে, আমরা সেগুলো নিয়ে কথা বলি না বা কম বলি, বা সেগুলোকে রেখে ঢেকে বা অন্যরকম ভাবে দেখা হয়। আমাদের সম্পর্কগুলোই তো সম্পর্কের কোনো স্বীকৃতি নেই, ভাঙলে আর গেলে থাকলে কার কি যায় আসে। এবার এই ভাঙার ফলে তো সব ভাঙাতেই যেরকম শব্দ হয়, আবার কিছু কিছু ভাঙা নিঃশব্দে হয়। এই ভাঙাতে কষ্টটা আছে, প্রেমে পড়ার কষ্ট, মানে বলতে না পারার যে কষ্টটা, তার সঙ্গে সঙ্গে প্রেম ভাঙার কষ্টটা আরো বেশি। সেখান থেকে মানুষজন নিজেকে গুটোতে থাকেন, নিজেকে সুসাইডাল টেন্ডেন্সিতে নিয়ে যান, মানে অ্যাটেম্পটে নিয়ে যান, সেটা হয়। প্লাস আজকে সম্পর্ক ভেঙে কালকে আরেকটা মানুষের সঙ্গে সম্পর্ক হলো, এই যে সিরিয়াল মনোগ্যামাস রিলেশনশিপ হচ্ছে, আমার কন্ডম ব্যবহার না করার জার্নিটাও বাড়ছে। তার মধ্যে কোন মানুষটার HIV আছে আর না আছে সেই মানুষটা তো নিজেও টেস্ট করান না। যতক্ষণ না টেস্ট করানো হচ্ছে, কারোর শরীরে তো রোগ লক্ষণ ফুটে ওঠে না। ইমিউনিটি কমে গেলে যা যা শরীর খারাপের সাথে সাধারণ মানুষেরও হয়। তো ব্লাড টেস্ট করাটা খুব জরুরি, এটা একটা পার্ট। পাশাপাশি এই কুয়ার মানুষজনদের এত কিছু ঝেলতে হয়, এত রকমের সমস্যার ভিতরে তাদের মনে হয় বেঁচে থেকে কি লাভ, এর থেকে HIV হয়ে মরা ভালো, অন্তত পেইনলেস মরবো। এবং বহু মানুষ বহু সময় মনে করেন যে, মানে তাদের অজ্ঞতা সেটা, যে আজকে HIV আসবে, কালকে ট্রিটমেন্টের আওতায় যাব না, ট্রিটমেন্টের আওতায় না গেলে পরশুদিন মরে যাব। আচ্ছা, সহজ একটা উপায় যেখান থেকে আমি সুসাইড করছি। বাট বাস্তব তো সেটা হয় না। বাস্তবে ট্রিটমেন্ট না করলেও মানুষের বেশ কিছুদিন সুস্থ থাকেন, এবং যখন তিনি সুস্থ থাকছেন তার মধ্যে আবার ওই জায়গাটা আছে, তাহলে ওষুধ খাবো কেন? মানে সুস্থ থাকলে আমরা নর্মেটিভ মানুষজন, মানে যাদের শরীর খারাপ বা HIV বা অন্য কোনো ধরনের শরীর খারাপ নেই, তাদের সাধারণ জ্বর সর্দি কাশিতেই আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করি না। একদমই জ্বর সেরে গেলে আর খাই না, আর খাওয়া হয় না। ওইটা হয়তো 5 দিনের জন্য দেওয়া হয়েছে, 2 দিন খেলাম, একটু ঠিক হলেও ব্যাস শেষ। তো আমাকে ডাক্তারবাবু বলেছেন HIV নিয়ে সারা জীবন ওষুধ খেতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি ভালো আছি, আমার না খেলেও চলবে। এটা তো আমাদের মনে হওয়া। এই জায়গায় কাউন্সেলিং এর পার্টটা খুব জরুরি, এবং এই কাউন্সেলিংটাও খুব কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রোগ্রামের খামতি যেমন, পাশাপাশি কুয়ার কাউন্সিলর বা কুয়ার ফ্রেন্ডলি কাউন্সিলর, HIV ফ্রেন্ডলি কাউন্সিলরের সংখ্যা কম। যদিও প্রোগ্রামেটিক অ্যাসপেক্ট থেকে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম অনুযায়ী প্রচুর ICTC, ART সেন্টার, STI ক্লিনিক যেখানে কাউন্সিলররা রয়েছেন, কিন্তু তাদেরও এত বেশি ক্লায়েন্ট লোড থাকে, পেশেন্ট লোড থাকে হাসপাতালগুলোতে, তারা কোয়ালিটি কাউন্সিলিং যেটা বলে তারা করার সময় পান না। এবং তাদের কাউন্সিলিং করতে গেলে তো তাকে কোথাও আগে একটা জায়গায় গিয়ে ফ্রেমটা তৈরি করতে হবে, এই মানুষটার কি কি জায়গায় সমস্যা হচ্ছে। সেই মানুষটাও তো হাসপাতালে এসে অত ভিড়ের মধ্যে কথা বলতে পারেন না, তারও তো বাড়িতে ভাতের হাঁড়ি চাপিয়ে হাসপাতালে আসা। তো এই যে পুরো সিস্টেমটা, যার ফলে মানুষজন চেষ্টা করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে। এবং আমার বারবার মনে হয়, আমি নিজের HIVর কথা এই কারণে বলি, এই 18 বছর ধরে ভালো থাকার কথা বলি,
এই জায়গা থেকে যে লোকে অন্তত এটা শুনলে মনে করবেন, অন্তত এইটুকু জায়গা জানবেন যে নিয়মিত ওষুধ খেলে, নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকলে, নিয়মিত কাউন্সেলিং করালে, নিয়মিত পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করলে, নিয়মিত ব্যক্তিগত সেক্সুয়াল মুহূর্তে প্রয়োজন মতো কন্ডমের ব্যবহার করলে, সঠিক ব্যবহার করলে আমি ভালো থাকবো। এই তথ্যটা আমি বারবার দিতে চাই, কারণ আমার মনে হয় সত্যি সত্যি এইচআইভি নিয়ে যে সমস্যাটা লোকের মধ্যে রয়েছে, বা যে ধরনের অজ্ঞতা বা যে ধরনের ছুদমার্গ লোকের মধ্যে রয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে অজ্ঞতা, আর একটা হচ্ছে চিকিৎসার একটা বড় খরচ। সরকারি ব্যবস্থায় চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়, আচ্ছা, কিন্তু বেসরকারিভাবে কিনে খেতে গেলে সেটা প্রচুর খরচ চলে, মানে খরচ সাপেক্ষ, কারণ এটা লাইফ লং ট্রিটমেন্ট, সারা জীবন সুগার ব্লাড প্রেশারের মতো ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। আমি জানি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জানি বা সমস্ত মেডিকেল কলেজ সহ, পশ্চিমবঙ্গের কথা বারবার বলছি, এটা সমস্ত মেডিকেল কলেজ সহ কিছু জেলা হাসপাতাল নিয়ে প্রায়, এবং কিছু প্রাইভেট হাসপাতালে 26টা ERT সেন্টার আছে। ত্রিপুরার সিনারিওটা আমি জেনে আসিনি, ত্রিপুরার জানার জন্য যদি বন্ধুরা এটা দেখতে চান, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি আছে, এবং এছাড়া ন্যাশনাল হেল্পলাইন নাম্বার যেটা আছে আমাদের এইডস কন্ট্রোল প্রোগ্রামের জায়গা থেকে 1097, এখানে মানে নক করলে বা এখানে ফোন করলে, এটা টোল ফ্রি কলিং নাম্বার, আপনি মানে ভারতবর্ষের যেখানেই থাকেন না কেন, আপনার কাছের এইচআইভি টেস্ট কোথায় হবে, ট্রিটমেন্ট কোথায় হবে, এবং পরবর্তী কি কি স্টেপ নিতে পারেন, সমস্ত তথ্য এখানে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ভারতবর্ষের সমস্ত জায়গার জন্য এই টোল ফ্রি নাম্বারটা অ্যাভেলেবেল, 1097। তো আমার এই অনুষ্ঠানটা বা এই আলোচনাটা ত্রিপুরা, আসাম এবং আরো অনেক লোকজন দেখছেন, বা পশ্চিমবঙ্গের লোকজন দেখবেন, এটা এদের জন্য। এছাড়া ভারতবর্ষের বাকি লোকজনদের যারা বাংলা ভাষী বা বাংলা বোঝেন, তাদের জন্য 1097 এর কথা বারবার করে আমি বলছি। এটা তো যে কোনো ভাষাতেই, এটা IVRS টোল ফ্রি নাম্বার, এবং এখানে সমস্ত ভাষাতেই কথা বলা যায়, তথ্য পাওয়া যায়। যাই হোক, তুমি মানে কথা প্রসঙ্গে আমরা কুয়েট থেকে খুব সুন্দর করে আবার এই মুভমেন্টের মধ্যে ঢুকে গেলাম, এবং এইটা নিয়ে যে দীর্ঘদিন ধরে তোমার পথ চলা, কাজ করা একজন সমাজকর্মী হিসেবেও, তো এই বিষয়টা এখন যেরকম ভাবে কাজের ধারা বদলেছে, তোমরা নতুন নতুন আর কি কি জিনিসপত্র আপডেট করছো এটার মধ্যে, যাতে করে আমরা এখন বর্তমান প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আরো বেশি বেশি করে সতর্ক করতে পারি, এবং তাদেরকে যেন সচেতন করতে পারি প্রোটেক্টেড সেক্স করার জন্য? দুটো জিনিস, এই প্রোগ্রামটা বিভিন্ন রকম ভাবে চলে, বিভিন্ন ভাবে চলে, মানে প্রোগ্রামটার এইডস কন্ট্রোল প্রোগ্রাম যদি বলি, এইডস কন্ট্রোল প্রোগ্রামের টেস্টিং যেমন একটা জায়গা, ট্রিটমেন্ট বা কেয়ার সাপোর্ট যেরকম একটা জায়গা, তার পাশাপাশি লোকজনকে অ্যাওয়ার করা বা আইসি একটা জায়গা, এবং সর্বোপরি যে জায়গাটা নিয়ে আমরা কম কথা মানে বলা হয় না অনেক সময়, সেটা হচ্ছে, বা বলে উঠতে পারি না, সেটা হচ্ছে এইচআইভি ইন্টারভেনশনের জায়গা। বিভিন্ন ধরনের মানুষজন যাদের জীবন চর্চার কারণে তারা এইচআইভির ঝুঁকি তাদের জীবনে বেশি, বা তারা এইচআইভির জন্য ঝুঁকি সম্পন্ন জীবনযাপন করেন, তাদের নিয়ে টার্গেটেড ইন্টারভেনশন সারা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে চলে। তারা যেমন ফিমেল সেক্স ওয়ার্কার, যেমন পিপল হু ইনজেক্ট ড্রাগ, যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগ নেন বা নেশা করেন, যারা পুরুষ সমকামী মানুষ, যারা হিজড়া মানুষ বা ট্রান্সজেন্ডার মানুষ, এবং এখানে হিজড়া ট্রান্সজেন্ডার আলাদা করে কথা বলছি, আমরা হয়তো কথা বলতে বলতে বলবো ট্রান্সজেন্ডার আর হিজড়াও কিন্তু এক নয়, যেটা নিয়ে আমরা ভীষণ গুলিয়ে ফেলি। মানে হিজড়া একটা প্রফেশন, তো যাই হোক সেটাতে আমরা পরে আসছি। এই মানুষের, এবং তার সাথে সাথে যারা ব্রিজ পপুলেশন এই প্রোগ্রামের জায়গায়, মানে যারা এই মানুষজনদের ক্লায়েন্ট বা এদের সঙ্গে সেক্সুয়াল বা অন্য ধরনের কোনো বিহেভিয়ার, অন্য ধরনের মানে ওই ইনজেকশনের মাধ্যমে সিরিঞ্জ নেওয়ার কথা বললাম, কারণ এইচআইভি শুধুমাত্র 4টে রাস্তায় ছড়ায়, এটা বারবার করে বলা দরকার। মানে প্রতিটা প্রোগ্রামই বা প্রতিটা ক্ষেত্রে আমরা বলি, যে মানুষটির শরীরে এইচআইভি আছে তার সঙ্গে যদি কেউ আনপ্রোটেক্টেড বা অসুরক্ষিত, অর্থাৎ কন্ডম ছাড়া সেক্স করেন, যদি অপরিশোধিত সুচ সিরিঞ্জ ব্যবহার করেন, অর্থাৎ
একজনের ব্যবহৃত সুচ সিরিঞ্জ অন্যজন ব্যবহার করেন, যদি গভর্নমেন্ট লাইসেন্স ব্লাড ব্যাংক থেকে ব্লাড না নেওয়া হয়, যদি রক্তের প্রয়োজন পড়ে সবসময় গভর্নমেন্ট লাইসেন্স ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়ার কথা বলা হচ্ছে, কারণ সেখানে 5 ধরনের টেস্ট করে ব্লাডটিকে ব্লাড ট্রান্সফিউশনের জন্য রাখা হয়, সেটা একটা জায়গা, মানে সেফ ব্লাড যেটাকে আমরা বলছি। আর যদি প্রেগনেন্ট মা বা গর্ভবতী মায়ের শরীরে এইচআইভি থাকে তাহলে তার বাচ্চার হলেও হতে পারে। এই হলেও হতে পারে কেন, তার না বাচ্চাকে যদি মানে মাকে যদি একদম গর্ভবতী হয়েছে জানার পরই সরকারি হাসপাতালে তার নাম রেজিস্টার্ড করা হয় এবং সরকারি হাসপাতালে, শুধু সরকারি বলবো না, হাসপাতালে মানে প্রাতিষ্ঠানিক প্রসব যেটাকে আমরা বলছি, ইনস্টিটিউশনাল ডেলিভারি, সেটা করানো হয়। কারণ প্রোগ্রামটা এখন গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত হাসপাতালেই চলছে। সেখানে ওই যাতে করে মা যদি এইচআইভি আক্রান্ত হন জানতে পারা যায়, মায়ের টেস্ট করা হয়, জানতে পারার পর মায়ের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি অর্থাৎ এইচআইভির জন্য যে নির্দিষ্ট চিকিৎসা সেটা চালু হয়। এবং যদি মা ইনস্টিটিউশনাল ডেলিভারি করেন তাহলে যেটা সুবিধা হয়, তাহলে প্রথমেই বাচ্চার জন্মের 72 ঘন্টার মধ্যে বাচ্চাকে 1 ডোজ প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। আচ্ছা। এবং মাকে এক্সক্লুসিভলি 4 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে বলা হয়। আচ্ছা আচ্ছা। এই সমস্ত তথ্যগুলো পেতে গেলে প্রত্যেকটা রাজ্যে ICTC আছে, ইন্টিগ্রেটেড কাউন্সেলিং টেস্টিং সেন্টার, যেখানে এইচআইভি টেস্ট করা হয়। সেখানে গেলে সমস্ত রকম তথ্য পাওয়া যায়। এবং এছাড়া অন্য কোনোভাবে মানে হাঁচি কাশি মশা মাছি ছোঁয়াছুঁয়ি, এক বিছানায় বসা শোয়া খাওয়া, মানে একই থালায় খাওয়া, একই টয়লেট ব্যবহার করা, একই পুকুরে স্নান, একই সুইমিং পুলে সাঁতার কাটা, দাড়ি কামানোর ব্লেড থেকেও কিন্তু এইচআইভি ছড়ানোর চান্সেস ভীষণ, মানে ছড়ায় না, দাড়ি কামানোর ব্লেড থেকেও এইচআইভি ছড়ানোর চান্সেস ভীষণ লো। সেখানে অন্য স্কিন ডিজিজ হতে পারে, হেপাটাইটিস বি সি ছড়ালেও ছড়াতে পারে, কিন্তু এইচআইভি ছড়ায় কারণ রক্ত ভিতর থেকে বাইরে আসে। তো এটা হচ্ছে বেসিক, এর বাইরে এইচআইভি নিয়ে বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই। মানে এরপরও আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম জীবনযাপন আছে, আমরা যদি কেউ মনে করি যে আমাদের জীবনযাপনে এইচআইভির ঝুঁকি আছে তাহলে একবার গিয়ে টেস্ট করি, এটা বেটার। আচ্ছা, ট্রিটমেন্টের ব্যাপারটা যেটা এবার রয়েছে, আমরা এবার একটু এই জায়গাটায় নিয়ে কথা বলতে চাইছি যে ট্রিটমেন্টের কেমন খরচা হয়। সরকারি হাসপাতালে তুমি বললে যে মোটামুটি বিনামূল্যেই সবকিছু হচ্ছে, এছাড়া প্রাইভেটে কি অবস্থা রয়েছে বা কি কি ট্রিটমেন্ট প্রসিডিউর তোমাদের ফলো করতে লাগে? ট্রিটমেন্ট প্রসিডিউর বলতে যেটা হচ্ছে এইচআইভি ধরা পড়লে যে ওষুধটা চালু করা হয়, যে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ যেটা চালু করা হয়, সেটা শুরু হলে লাইফ লং খেতে হয়। আচ্ছা, সারা জীবন খেতে হয়। সেটা একেবারেই ART ট্রিটমেন্ট এবং চিকিৎসকদের আওতায়, আমি নিজে চিকিৎসক নই, সেই নিয়ে কথা কম বলা বেটার। কিন্তু যেটুকু বলতে পারি সেটা হচ্ছে ওষুধটা প্রতিদিন নিয়ম করে খেতে হয়, মানে একটাই নির্দিষ্ট টাইমে খেতে বলা হয় এবং বাকিটা ডাক্তারবাবু যেভাবে বলেন সেটা মেনটেন করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইভেটে মজাটা হচ্ছে এই ART ড্রাগ এখনো পর্যন্ত কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। ও, ড্রাগ প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে তাদের কিছু রিপ্রেজেন্টেটিভ আছেন, তারা প্রাইভেটে বাড়িতে পৌঁছে দেন। আচ্ছা। প্রাইভেটে কিনে খেতে গেলে এই ওষুধটার দাম মাসে কমপক্ষে 3.5 থেকে 4 হাজার টাকা, সব থেকে কম ওষুধটার দাম শুধু। আচ্ছা আচ্ছা। এবারে ট্রিটমেন্ট চালাতে গেলে তার যেহেতু বিভিন্ন রকম টেস্ট আছে, সেগুলোর আনুষঙ্গিক খরচটাও আছে, বিভিন্ন টেস্টের বিভিন্ন রকম খরচ বিভিন্ন জায়গা অনুপাতে। তো সেই পুরোটাই সরকারি ব্যবস্থায় ফ্রিতে হয়। তো আমার মনে হয় আজকের দিনে এটা নিয়ে ভাবার খুব একটা দরকার পড়ে না, তার কারণ আর একটা তো সরকারিভাবে হয় মানে এটা নয়, এটা বারবার বলা দরকার। 2017 সালে এইচআইভি আইন পাশ হয়েছে এবং সেই আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষের কনফিডেন্সিয়াল, মানে এইচআইভি সম্পর্কিত গোপনীয়তা বজায় রাখাটাও কিন্তু জরুরি। এবং যেখান থেকে, কারণ সেটা না হলে জেল জরিমানা দুটোই হতে পারে। এবং এই বিষয়টা যেহেতু আছে এবং তার আগেও সরকারি জায়গায় কিন্তু এইচআইভি সম্পর্কিত সমস্ত তথ্য গোপন রাখা হতো। সমস্ত রিপোর্ট বা সমস্ত কাগজপত্র কিন্তু যার সমস্যা তাকে ছাড়া কারোর সঙ্গে শেয়ার করা হতো না, এখনো হয় না। তো সরকারি জায়গায় চিকিৎসা করানোর এটা একটা সুবিধা। আচ্ছা, যেমন বিনামূল্যে হচ্ছে, ফ্রি অফ কস্টে হচ্ছে, কনফিডেন্সিয়ালিটিটাও বজায় থাকছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এইটা মাথায় রাখা খুব জরুরি। একদম মানে মোটামুটি শেষ দিকে আমরা চলে এসেছি পডকাস্টের। একটা কোশ্চেন এই মুহূর্তে মাথায় আসছে, যেটা
ধরো কোয়ার কমিউনিটি নিয়ে যখন আমরা কথা বলছি, এই যে মিসকনসেপশনটার কথা তুমি বললে যে এই থার্ড জেন্ডার, হিজড়ে, ট্রান্সজেন্ডার, এগুলো নিয়ে একটা মিসকনসেপশন অনেকের মধ্যেই রয়েছে। অনেকেই কথা বলে, কেউ কথা বলতে পারে না। আমি চাইবো এই পডকাস্টের মাধ্যমে তুমি যদি একটু আমাদেরকে বোঝাও। বিষয়টা খুব কিছু নয়, জেন্ডার, সেক্স, সেক্সুয়ালিটি নিয়ে আমরা আলাদা একটা আলোচনা করতে পারি যদি কখনো সময় পাই। প্রথমত খুব সংক্ষেপে বোঝার জন্য যেটা বলি, মানুষের লিঙ্গ অর্থাৎ জন্মগত লিঙ্গ পরিচয় নিয়ে যেটা তিনি মানে জীবন জন্মান, সেই লিঙ্গটাকে আমরা বলছি সেক্স, অর্থাৎ সেক্সুয়াল আইডেন্টিটি, মানে তার লিঙ্গ চিহ্ন, শারীরিক লিঙ্গ চিহ্ন অনুযায়ী যেটা, সেটা সেক্স। সমাজ সেই লিঙ্গের কিছু নির্ধারিত কাজকর্ম বা নির্ধারিত রোল বলে দিয়েছে, সেই রোলগুলো যদি মেনে চলাটাকে জেন্ডার বলছি। খুব গোদা করে বোঝানোর জন্য বলছি, ডিটেলে আমরা যাব না আজকে, সেটাকে আমরা জেন্ডার বলছি। অর্থাৎ জেন্ডার একটা সামাজিক নির্মাণ বলা চলে, এবং এই সামাজিক নির্মাণ সময় বিশেষে পাল্টেও যায়। এবারে যে মানুষটা শারীরিক জন্মগত যে লিঙ্গ চিহ্ন নিয়ে জন্মেছেন, তিনি সমাজ নির্ধারিত রোলে যখন ফিট করছেন না, তিনি অন্য জেন্ডারের রোল, মানে তার যে জেন্ডারটা সমাজ বলছে যে তাকে সেই জেন্ডারের রোলে ফিট করতে হবে, সেটা যখন তিনি ফিট করছেন না, তখন তাকে আমরা ট্রান্সজেন্ডার বলছি। মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার, এই তৃতীয় লিঙ্গের গল্পটা এখানে এসেছে। আচ্ছা, এবারে তাদের মধ্যে কিছু মানুষজন, এবং এই ট্রান্সজেন্ডারদের মধ্যে আমি তার আগে বলি, ট্রান্সজেন্ডার মধ্যে নারী পুরুষ উভয়ই হতে পারে। মানে আমি পুরুষ হয়ে জন্মেছি, আমি নিজেকে নারী মনে করতে পারি, আমি নারী হয়ে জন্মেছিলাম, আমি পুরুষ বলে নিজেকে দাবি করতে পারি বা মনে করতে পারি। দাবি না, মনে করা। এই বিষয়টা হচ্ছে জেন্ডারের গল্পটা ভীষণভাবে আমি কি ফিল করি, আমি কোন রোলটায় ফিট করতে চাই, মানে আমার নিজস্ব চিন্তা। মানে আমি আজকে দাড়ি গোঁফ নিয়ে ভিতরে মনে মনে শাড়ি চুড়ি পরতে চাই কিনা, সেটা একমাত্র আমিই ঠিক করতে পারবো। আমি দাড়ি গোঁফ আছে বলে কালকে আমাকে তুমি বলে দিতে পারো না যে আমি ট্রান্সজেন্ডার নই। যদিও বিভিন্ন রকম কারণে, বিভিন্ন রকম মানে জাজমেন্টের কারণে বিভিন্ন রকম ভাবে এটা নিয়ে কথা বলা হচ্ছে, এবং সেটা একটা আন্দোলন চলছে। আমি সেটা নিয়ে পরে কখনো যদি সময় পাই বলবো। এবারে হিজড়া হচ্ছে একটা পেশা, সোজা কথায়। এই সেখানে ট্রান্সজেন্ডার মানুষ থাকতে পারেন, সেখানে পুরুষ থাকতে পারেন, সেখানে মহিলাও থাকতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আমরা সাধারণভাবে দেখতে পাই মেল টু ফিমেল যারা ট্রান্সজেন্ডার, তারা বিভিন্নভাবে সামাজিকভাবে একা হতে হতে, এক ঘরে হতে হতে কোথাও গিয়ে এই জায়গায় আশ্রয় নেন বা এই পেশাটার মাধ্যমে নিজেদের স্ট্যাবলিশ করার চেষ্টা করেন। তার কারণ আমার মনে হয়, তার একটা বড় কারণ হচ্ছে, আমি মেল টু ফিমেল ট্রান্সজেন্ডার যদি হই, সমাজ আমাকে আমার মেয়েলি পোনাটাকে মানতে চায় না, আমি মেয়েদের মতো এটা মানতে চায় না। অথচ আমি দেখতে পাই সমাজে এমন কিছু মানুষজন রয়েছেন যারা মেয়েদের মতো কোট আনকোট পোশাক পরিচ্ছদ করেন, এবং তাদের বিভিন্ন বিহেভিয়ারাল কারণে লোকজন একটু হলে সমীহ করে বা ভয় পায়। সো আমি তাহলে এতদিন তো আমাকে সমাজ এক ঘরে করে, সমাজ আমাকে বাজে কথা বলে যে বুলিট করেছে, তাহলে আমি ওই সমীহটা আদায় করার একটা সহজ রাস্তা, এবং পাশাপাশি এই লোকগুলোর সঙ্গে রিলেট করতে পারছি। এবং আমার তো জীবনে, আমি যেহেতু আমার মানে সামাজিকভাবে যেভাবে আমাকে লোকজন ট্রিট করেছে, তার ফলে বহু ট্রান্সজেন্ডার মানুষজন স্কুল ছুট হয়ে পড়েন, আউট অফ স্কুলই হয়ে যান, পড়াশোনাটা হয় না, বিভিন্ন জায়গায় বুলি রোধে তাদের যেতে ইচ্ছে করে না, অথচ জীবনে তো বেঁচে থাকতে হয়, আর বেঁচে থাকতে গেলে পেট বড় বালাই। তো সেখান থেকে মানুষজন এই পেশায় আসেন। আমি প্রথমেই বললাম, এই পেশায় এটা একটা ট্র্যাডিশনাল পেশা যেমন আছে, এই পেশার অনেক ভাগ আছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। এবং খুব বেশি জানতে গেলে আমার বইটা পড়ুন। আর একটা হচ্ছে, যেটা হচ্ছে, তোমার কি এই বইটার মধ্যে এই সম্পর্কিত তথ্য আছে। আচ্ছা আচ্ছা, আমি এই বইটাতে একেবারে কুয়ার মানুষজনের বিবরণ, ভাবনা, কাজকর্ম, এবং আমি যেহেতু আমার 2004 সাল থেকে আমার কাজের জগৎটাই শুরু হয়েছিল এই কুয়ার মানুষজনের, মানে কুয়ার সবাই নয়, এখানে শুধুমাত্র
ট্রান্সজেন্ডার এবং এমএসএম মানুষজনের মধ্যে, মানে পুরুষ সমকামী এবং ট্রান্সজেন্ডার মানুষজনের মধ্যে এইচআইভি ইন্টারভেনশনের কাজ দিয়ে। আচ্ছা। এবং সেখান থেকে আমি যেহেতু কাউন্সেলিং এর কাজটাও করেছি একটা সময়ে, পরবর্তীকালে সেই জার্নিটা যখন লিখতে গেছি অবভিয়াসভাবে এই মানুষজনের কথা উঠে এসেছে। তো এখানে বারবার বলবো যে এই ট্রান্সজেন্ডার মানুষজন, আমি যেটা বারবার বলছিলাম যে হিজড়া পেশায় কিন্তু সবসময় যে ট্রান্সজেন্ডার মানুষজন আছেন তা নয়, জেলা বিশেষে, স্থান বিশেষে, ভৌগোলিক অবস্থান বিশেষে পুরুষ বা মহিলারাও সেখানে আছেন। তার মানে এখানে কখনোই বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা থেকে ওরা আসল হিজড়া ওরা নকল হিজড়া এরকম কোনো গল্প নেই এখানে। হিজড়া বলতে যেটা আমরা বুঝি, আমি একটু জাস্ট চট করে বলে দেবো, সেটা হচ্ছে ইউনেক বা হিজড়া, বা অর্থাৎ যিনি হার্মোফ্রোডাইট, অর্থাৎ যার লিঙ্গ বোঝা যাচ্ছে না, লিঙ্গের স্তর তৈরি হয়নি প্রপারলি, সেই সংখ্যাটা বিজ্ঞানসম্মতভাবে লাখে একজন পাওয়া যায়। আচ্ছা। বাকি যাদের আমরা দেখতে পাই তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই প্রথাটার মধ্যে বা এই পেশাটার মধ্যে এসেছেন। তারা যদি পুরুষ শরীরে থাকেন তারা কেউ ইমেসকুলেনেট হন, কেউ ইমেসকুলেশন করান না, সেটা তাদের ব্যক্তিগত জায়গা। এবং এই তথ্যগুলো সম্পর্কে সাধারণ মানুষের নিশ্চয়ই জানার দরকার আছে, কিন্তু তার বেশি খুব এই মুহূর্তে জানার দরকার নেই। যদি কখনো কোনো প্রশ্ন আসে আমরা তখন উত্তর দেব। অবশ্যই। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আসার জন্য। আজকে রোববারের বাকি দিনটার কি প্ল্যান রয়েছে? গিয়ে কি রান্না বান্না করবে? শুনেছি তুমি খুব ভালো রান্নাও করতে পারো। না, গিয়ে রান্না বান্না করবো বলতে ফার্স্ট কাজ হচ্ছে বিকেলে কেক ডেলিভারি আছে। আমি আজকাল কেক বেকিং করি এবং সেটা দেখেছিস পডকাস্টে নিজেকে কিরম মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছি। দেখো, অন্য কেউ যদি না পেটায় তখন নিজেকে করতেই লাগে, এটা কোনো বড় কথা কেক বানাই এবং কেকটার আমি নাম দিয়েছি হেলদি কেক। তার কারণ আমি ওটস জ্যাগারি দিয়ে কেক বানাই। ওয়াও। ওটস জ্যাগারি চকলেট কেক, ওটস জ্যাগারি কফি কেক, এরকম দুটো কেক বানাই এবং আরো কিছু কিছু লোকজন বললে বানাই। এবং মজাটা হচ্ছে এই কেক বানানোটার কথা আমি পডকাস্টে কেন বলছি তার একটা কারণ আছে। আজকে গিয়ে কেক বানাবো সেটা আলাদা কথা, কারণ বিকেলে আমার ডেলিভারি করার আছে। আমার মনে হয়েছিল যে এইচআইভি নিয়ে যখন আমরা কথা বলি, এইচআইভি ভীষণ ছুঁদমার্গ এখনো আছে মানুষের মধ্যে, এবং মানুষজন যেহেতু ছোঁয়াছুঁই বা ডিসক্রিমিনেশনের শিকার হন, সেখান থেকে বেরোনোটা খুব জরুরি। আমি জানি আমার বন্ধু বান্ধব আমার সঙ্গে সে ছুঁদমার্গটা করেন না, আমার পরিবারের লোকজন করেন না, কিন্তু সেটাকে কোথাও বৃহত্তর স্তরে পৌঁছানোটাও খুব জরুরি ছিল আমার মনে হয়েছিল। এবং সেখান থেকে আমার প্রথমে মনে হয়েছিল কোনো রান্নার চ্যানেলে যদি এসে আমি আমার রান্নাটা সঞ্চালক বা সঞ্চালিকা খান, সেটা একটা মেসেজ যাবে যে এইচআইভি পজিটিভ মানুষের ছোঁয়া খেলে এইচআইভি ছড়ায় না। আচ্ছা। কিন্তু পরবর্তীকালে আমার বানানো কেক যখন আমার অফিসের বন্ধুরা কিনতে চাইলো এবং সেটা যখন এলো এবং তারপর সোশ্যাল মিডিয়াতে তারাই সেটা ঢাক পেটালো এবং তারপরে বহু লোকজন কিনতে শুরু করেছেন। এবং মজাটা হচ্ছে এরা বেশিরভাগই কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড বা ফেসবুক ফ্রেন্ড নন। তাদের কারোর কিছু যায় আসে না আমার এইচআইভি আছে কি নেই, তাদের কিছু যায় আসে না আমার সেক্সুয়ালিটি কি, আমার সেক্সুয়ালিটি কি নয়। একদম। তারা কেক খেতে ভালোবাসেন, কেক খান। তো তার মানে এই মেসেজটা যে সত্যি সত্যি আমার বানানো কেক খেয়ে কেউ এইচআইভি ইনফেক্টেড হবে না বা হয় না, সেটা তারা অন্তত মানেন বলেই ভীষণ বোকা থাকে অন্তত এই সময় না। কিন্তু তারপরও তো লোকজন বলেন যে খেলে হাতের ছোঁয়া খেলে বা আমি তো অমুকের থেকে খেলাম তাই হয়েছে, হয় না। এত সহজ কিছু নয়। 4টে রাস্তা ছাড়া এইচআইভি ছড়ানোর অন্য কোনো রুট এখনো পর্যন্ত নেই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ তোকে বারবার করে, মানে আমি প্রথমেও বলেছি আবারও বলছি, আই এম ব্লেসড যে তুই আমাকে এই পডকাস্টে ডেকেছিস। ভালো থেকো।